ঠিক আছে, দেখো, আমরা এর আগের দিন পর্যন্ত মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে শুধু স্ট্রাকচার দেখেছিলাম। আমরা আজকে বাকি পোর্শনটা মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে বাকি পোর্শনটা রয়েছে সেটাকে টোটাল কমপ্লিট করবো। মানে আহ, আমরা ওভারঅল সিস্টেমটা দেখেছিলাম। এখন আমরা ধরো টেস্টিসের সেকশনাল ভিউ দেখবো, পাশাপাশি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া মানে কিভাবে স্পার্ম প্রোডাকশন হয় সেটা দেখবো। দেখবো আমরা হরমোনাল রেগুলেশন এবং একটা স্পার্মের গঠন কেমন সেটা দেখবো। পাশাপাশি সিমেন এর যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটাও বাকি আছে, ওটা দিয়ে আমরা আজকের গোটা ক্লাসটা শেষ করবো। দেখো, টিএস ভিউ আমরা আগের দিনের একটু জায়গাটা একটু বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বলেছিলাম টেস্টিসের ক্ষেত্রে তিনটে লেয়ার রয়েছে। একদম বাইরের লেয়ারের নাম ছিল টিউনিকা ভ্যাজাইনালিস। এবার মাঝের যে লেয়ারটা ছিল তার নাম ছিল টিউনিকা আলবুজিনিয়া। সেই টিউনিকা আলবুজিনিয়া ভিতর দিকে বারে বারে ভাঁজ হয়ে ইনফোল্ডেড অবস্থায় তৈরি করেছিল লোব। এগুলো আমরা দেখেছিলাম। এবং আমরা এটা দেখেছিলাম যে এই লোবের মধ্যে রয়েছে সেমিনিফেরাস টিউবুলস। এই লোবের মধ্যে রয়েছে সেমিনিফেরাস টিউবুলস, যারা এক জায়গায় গ্যাদার করে তৈরি করেছিল রেটি টেস্টিস। এক জায়গায় গ্যাদার করে তৈরি করেছিল রেটি টেস্টিস। ওকে, যাই হোক, ওগুলো আমাদের পড়ার বিষয় না। আমাদের পড়ার বিষয় এই যে ছবিটা আমরা দেখেছিলাম, এটা দেখেছিলাম এলএস ভিউ, এরকম করে কেটে দেখেছি, তাই এই ছবিটা পেয়েছিলাম। এখন আমাদের উদ্দেশ্য এটা যদি থ্রিডি স্ট্রাকচার হয় তাহলে এইভাবে কেটে দেখলে আমরা কেমন পাবো। এইভাবে টিএস ভিউ, এভাবে কেটে দেখলে আমরা কি পাবো। আর এইভাবে কেটে দেখলে আমরা যা পাবো সেটা হলো যেখানে আমরা এরকম গোল গোল কয়েকটি, দরকার নাই কয়েকটি, জাস্ট আমাদের বোঝার জন্য যেটুকু সেটুকু, ব্যাস আমরা তিনটে দিয়ে কাজ মিটিয়ে দেবো। এরকম গোল 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 স্ট্রাকচার পাচ্ছি। এটা কিসের স্ট্রাকচারটা? কালারটা এক হলে আরো ভালো হতো বুঝতে। এটা অ্যাকচুয়ালি লাল ধরে নাও, এই গোলগুলো সব লাল রঙের, ওখানে লাল রঙের যা দেওয়া রয়েছে তাই। এই যে এক লাইনে আমরা দাগ কেটেছি, এটা তো এক লাইনে না, দু লাইনে দাগ, মানে এটা তো নালী টিউবিউলস। এখানে ছিল সেমিনিফেরাস টিউবিউলস মানে শুক্র উৎপাদক নালিকা। তাহলে এই শুক্র উৎপাদক নালিকার মধ্যে কি হয়? শুক্রাণু তৈরি হয়, মানে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি চলে। তো এখানে এই টিউবটাকে যদি ডাবল লাইনে আমরা ধরে নিই, এই টিউবটাকে যদি আমরা ডাবল লাইনে ধরে নিই, এইভাবে ডাবল লাইনে ধরে নিই, তার মানেই বুঝতে পারছি যে টিএস টার যখন আমরা যখন টেস্টিসটার টিএস ভিউ দেখবো, এইভাবে কেটে দেখবো, তখন নিশ্চয়ই একবার নামার জন্য একটা গোল পাবো, এরকম একটা গোল পাবো। আবার যখন উঠছে তখন আবার একটা গোল পাবো, আবার নামছে। দেখো, নামা ওঠাটা তো ব্যাপার নয়, মানে এইভাবে তো নামা ওঠা হচ্ছে না। আমরা এখানে কেটে দাগ দাগ দিয়েছিও কেমন হিজিবিজি করে, এই যে হিজিবিজি হিজিবিজি করে দিচ্ছি। তা নামা ওঠাটা রেগুলার নয়। মানে দাঁড়ালো এই গোলটা এখানে পেয়েছি, সাপোজ এই গোলটা এখানে পেয়েছি, তারপরের গোলটা এখানে পেয়েছি, এরকম করে গোল 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 যে স্ট্রাকচার গুলো পাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি ওই টিউবুলসটার কাটা অংশ। ধরো টিউবুলসটা এইভাবে বেরিয়ে আসছে, দিয়ে এইভাবে ঢুকলো, ওই পিছন থেকে এসে আবার এইভাবে বেরিয়ে এলো, ঢুকলো ঢুকলো বেরিয়ে এলো এইভাবে। মানে এটা টিউবেরই বিভিন্ন জায়গায় কাটা পড়েছে, দিয়ে এই গোল 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 ছবিগুলো আমরা পাচ্ছি। বুঝতে পেরেছি আমি? যে লোবগুলো তৈরি হয়েছিল সেই লোবগুলোর ভেতরে ছিল সেমিনিফেরাস টিউবুলস বা শুক্র উৎপাদক নালিকা, যার মানে হলো সেই জায়গায় স্পার্ম প্রোডাকশন হয় বা শুক্রাণু উৎপাদন হয়। মানে স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়া, যাকে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে বলা হয়, সেটা এই নালীর মধ্যে হয়। তাহলে এই নালীর মধ্যে যদি হয়, হিসাব মতো এরকম আমরা আগের দিন বলে রেখেছিলাম যে এই নালীটাকে যদি আমরা একটু সরু করে নিই, তাহলে এখান থেকে এই জায়গাগুলো গুলো পর্যন্ত সব সেল দিয়ে ভরা আছে। মানে মাঝখানের একটা জায়গা শুধু ফাঁকা আছে, যার মধ্যে দিয়ে স্পাম গুলো অ্যাকচুয়ালি যায়। তাহলে এখানেও বলতে গেলে সেরকমই ব্যাপার, যে আমরা এটা এটা কোনো ঘেরা অংশ নয়, এটা আমরা একটা জাস্ট ডটেড দিয়ে করে দিচ্ছি, যাতে এটা কোনো এমন নয় যে ঘিরে আছে কিছু, মানে কোনো মেমব্রেন দিয়ে ঘেরা একটা নালী পথ এমন নয়। গোটা নালীটা তো ঠিক আছে, কিন্তু আমরা বলছি ভেতরের যে স্পেসটা, সেই স্পেসটা এমন যে নয় যে কিছু দিয়ে ঘেরা আছে। এখান থেকে এখান পর্যন্ত সব বিভিন্ন ধরনের সেল দিয়ে কম্প্যাক্ট করা আছে, বিভিন্ন ধরনের সেল দিয়ে এই জায়গাগুলো কম্প্যাক্ট করা আছে। আলটিমেট এই চার রকমের সেল থেকে আলটিমেট প্রোডাকশন হয় স্পার্মের, আলটিমেট স্পার্ম প্রোডাকশন হয়। তার মানে বুঝতেই পারছি নিশ্চয়ই আমরা যে এই নালীপত্র যদি মনে মনে টানি, তাহলে ভিতরের একটা চ্যানেল ফাঁকা ফাঁকা পাচ্ছি,
সেই জায়গা দিয়ে স্পার্ম গুলো যায়। তাহলে এখানে আমরা সেই ছবি বুঝতে পারছি যে এরকম শুক্র উৎপাদক নালিকা যত আছে, সেই স্পার্ম গুলো এক জায়গায় রেডি টেস্টিসে আসে, আর বাকিটা তো আমি জানি যে পরে পরে কোথায় যাবে না যাবে। কি করতে চলেছি আমরা বুঝতে পেরেছি কি? তার মানে এখানে যখন টিএস ভিউ দেখছি, আমরা টেস্টিসের ক্ষেত্রে যখন টিএস ভিউ দেখছি, তখন এরকম গোল 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 স্ট্রাকচার পাবো। আমরা অবশ্যই একটা 3 বা 5 নম্বরের কোশ্চেন আছে, মানে এখানে এই যে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন পরীক্ষায় পড়বে, হ্যাঁ, সেটা আমাদের কাছে 3 অথবা 5 নম্বরের একটা কোশ্চেন। পাশাপাশি আমরা অন্য একটা জিনিস দেখবো, সেটা কি? সেটা হলো স্পারমাটোজেনেসিস। আমরা এটাকেই পাশে রেখে দেখবো। একসঙ্গে আরেকটি 3 নম্বরের কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেন, সেটা হলো স্পারমাটোজেনেসিস। দুটোই কিন্তু একসঙ্গে হয়ে যাবে। কেন? তার কারণ এর ভিতরে যত রকমের সেল দেখাবো, সেই সেলগুলোই অ্যাকচুয়ালি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার পরপর সেল। তার মানে ওটা দেখানোর সঙ্গে সঙ্গে এটা একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। আমাদের দুটো জিনিসই কিন্তু একসঙ্গে বুঝতেও সুবিধা হবে, আর সময়টাও কম লাগবে, আমরা কমপ্লিট করে দিতে পারবো। ওকে, তাহলে এই জায়গাটা একবার ভালো করে বুঝে নেওয়ার জন্য বলবো, যদি বুঝে গিয়ে থাকি তাহলে কোনো অসুবিধা নেই। আমরা দেখছি এরকম কাটা যে কোনো একটা অংশ, তার মানে এই সেমিনিফেরাস টিউবুলস গুলো বারবার কাটা গেছে, আর সেই কাটা কাটা অংশগুলোই গোল 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 হয়ে এসছে। এরকম 3টে 5টা 7টা তুমি আঁকো মনে মতো যত ইচ্ছা, সেটা কোনো বিষয় নাই, এটাই ব্যাস। ওকে, এবার দেখা যাক এই ভিতরে যে জায়গাটা বলছিলাম, যেখান থেকে এটা মানে গোটা রাউন্ডে যত ধরনের সেল আছে, সেই সেলগুলোর কি কি নাম, হ্যান ত্যান এসব। ওকে, সেটাকেই আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি বুঝে যাবো। দেখো, আমরা একটু মনে করে যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই যে লোবগুলো হয়েছিল, আপনি মুছে দিলাম, সেই লোবগুলো তৈরি হয়েছিল টিউনিকা অ্যালবুজিনিয়া তার মাধ্যমে। আর আমরা বলেছিলাম টেস্টিসের বাইরে থেকে 3টে আবরণ আছে। একটা ছিল টিউনিকা ভাজাইনালিস, একটা ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া, আর একটা টিউনিকা ভাস্কুলোসা। আমরা 3 নম্বর লেয়ারটা দেখতে পাইনি, মানে টিউনিকা ভাস্কুলোসা এই লেয়ারটি কিন্তু আমরা দেখতে পাইনি। সেই লেয়ারটা আমরা এখন দেখতে পাবো। কোথায় আছে? এই গোল গোল অংশগুলো ছাড়া বাকি যে পোর্শনটা পড়ে আছে, সেই পোর্শনে সবই আছে টিউনিকা ভাস্কুলোসা। মানে যেখানে ব্লাড ভেসেল থাকার কথা আমরা বুঝতে পারছি, কারণ নামেতেই রয়েছে ভাস্কুলোসা, মানে ব্লাড ভেসেল আছে, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আছে, আমরা পরে আসছি। আমরা আগে গোল গোল স্ট্রাকচার গুলোকে একটু ভালো করে বুঝে নিই, মানে শুক্র উৎপাদক নালিকার যে সেকশনাল ভিউ আমরা পেয়েছি, সেগুলো আমরা একটু বুঝে নিই। তো প্রথমেই ধরো আমরা বাইরের দিকে লাইনে কিছু সেল আঁকলাম। হ্যাঁ, আমরা সবকটা জায়গায় তো ভর্তি করতে পারবো না, কিছু জায়গাতে দেখাবো, আমার মনে হয় সেটাই যথেষ্ট হয়ে যাবে বোঝার জন্য। ধরো ফার্স্ট লাইনে এরকম করে বাইরে দিকে সেল আঁকলাম, ঠিক আছে, এবং এই সেলগুলোর নাম দিলাম স্পারমাটোগোনিয়াম। কি নাম? স্পারমাটোগোনিয়াম। স্পারমাটোগোনিয়াম। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই আমরা, যেমন আমরা আগের চ্যাপ্টারতে, যারা পড়াশোনা করছো না তাদের জন্য আমার কিছু বলার নেই, যারা পড়াশোনা করছো তাদের জন্য, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রসিডিওর যখন শুরু হয়, তখন 3টি ইভেন্টের মাধ্যমে আমরা পড়ি তাকে। একটা হলো প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশন ইভেন্টে কি হয়? সেখানে গ্যামেট প্রোডাকশন হয়, মানে যাকে আমরা বলি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট প্রোডাকশন হয়, আর ওইটাই আমাদের দরকার, আর দরকার নেই। বি তে হয় ফার্টিলাইজেশন, আর সি তে হয় পোস্ট ফার্টিলাইজেশন। তার মানে আমাদের এই প্রক্রিয়াটাই আমরা আছি হিউম্যান রিপ্রোডাকশনে আপাতত। মেল সেক্স অর্গানের ক্ষেত্রে বা মেল যে মেলদের ক্ষেত্রে এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আছে। এবার গ্যামেটোজেনেসিসকে দুভাগে ভাগ করা হবে, মেলদের জন্য স্পার্মাটোজেনেসিস, ফিমেলদের জন্য উজেনেসিস। তো আমরা যেহেতু মেল করছি, তাহলে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া সেটাই বলা হচ্ছে। মানে স্পার্মাটোজেনেসিস মানে স্পার্ম প্রোডাকশনের যে প্রসিডিওর, তাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর সেই স্পার্মাটোজেনেসিসের প্রথম সেল হিসাবে আমরা স্পার্মাটোগোনিয়াম লিখেছি। এইবার এই স্পার্মাটোগোনিয়াম কি হয়? এই স্পার্মাটোগোনিয়ামের উপর মাইটোসিস ডিভিশন হয়, আমরা লিখলাম ইকুয়াল ডিভিশন, মানে সমবিভাজন বা মাইটোসিস বিভাজন। এই মাইটোসিস বিভাজনের ফলে কি তৈরি হয়? সেটা হলো স্পার্মাটোগোনিয়াম এ এবং স্পার্মাটোগোনিয়াম বি। স্পার্মাটোগোনিয়াম বি, আর লিখছি না, স্পার্মাটোগোনিয়াম বি। এটা কি হলো? ব্যাপারটা কিছু না, সেটা হলো জাস্ট মাল্টিপ্লিকেশন হলো।
সংখ্যাটা বাড়িয়ে নেওয়া হলো। একটা মিওসিস সেল ডিভিশনে যাওয়ার আগে ভীষণকার গল্প সব লাগবে ক্লাস 11-এর। একটা মিওসিস সেল ডিভিশনে যাওয়ার আগে আমরা জানি একটা সেলের উপর যখন মিওসিস ডিভিশন হচ্ছে সেলটা 2n সেল, এবং তার উপর মিওসিস 1 হওয়ার পর দুটো হ্যাপ্লয়েড সেল হয়। সেই হ্যাপ্লয়েড সেলের আর একবার মিওসিস ডিভিশন হয় যাকে আমরা মিওসিস 2 বলি, এবং সেখানে দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। আলটিমেট যদি এতে স্পার্ম প্রোডাকশনের গল্প হয় তাহলে সেখানে 4টে স্পার্ম আমরা এভাবে পাবো। একটু সিম্পল ব্যাপারটা আমরা পড়বো। তাহলে এখানে হয়েছিল মিওসিস 1 আর এখানে ছিল মিওসিস 2। এই সেলটা যখন ডিভাইড করে এই দুটো সেল হচ্ছে তখন নিশ্চয়ই এই সেলটা নাই আমরা জানি, না ওই তো ভাগ হয়ে দুটো সেল হয়েছে। এই দুটো সেল যখন আবার ডিভাইড করছে তখন এরা দুজন কেউ নাই, আলটিমেট 4টে সেল পাই, আগের গুলো নাই। আচ্ছা, তাহলে একটা 2n থেকে দুটো n হলো, তো সিম্পল ব্যাপার হতেই পারে। কিন্তু একটা n থেকে আবার দুটো n হবে, এখানে একটু ব্যাপার স্যাপার থাকে। তো আমরা সে ক্লাস 11 মাইটোসিস সেল ডিভিশন বুঝে রেখেছি যে কি করে হয় কি করে হয়। সেল সাইকেল পড়তে গিয়ে দেখেছিলাম, একটু পিছন দিকে যাচ্ছি, সেল সাইকেল পড়তে গিয়ে দেখেছিলাম যে এই যে গোটা জায়গাটা যাকে আমরা ইন্টারফেজ বলি, G1 S আর G2 মিলে ইন্টারফেজ বলি, এই জায়গায় টোটাল কন্টেন্টটা ডাবল হয়। সেটা ডিএনএ থেকে আরম্ভ করে সাইটোপ্লাজম সেল অর্গানেল সবকিছু ডাবল হয়। ডাবল হয়ে এখানে যখন অ্যানাফেজ চলে তখন হাফ হয়। আর ডাবল হয়ে হাফ হলে সেম কন্টেন্ট থাকে। সেই জন্য আমরা একটা এন থেকে দুটো এন পেতেই পারি। মিওসিসে তাই হয়, একটা এন থেকে দুটো এন পাই, এই কারণের জন্য পাই। এবার বিষয় হলো যে তাহলে এই কন্টেন্টটা এলো কোথা থেকে, কারণ এখানে তো আবার ইন্টারফেসে যেতে পারে না। বলতে চাইছি মিওসিস টুতে ঢোকার আগে সেল ইন্টারফেসে যায় না, তাহলে ওই গোটা জিনিসটা আবার পেলো কোথা থেকে ডাবল করার, সেটা হলো আগে থেকে করে রাখে। মানে এই যে মাদার সেলটা যখন ডিভিশনে যাবে তার আগেই টোটাল কন্টেন্টটা ডাবল করে নেয়, দিয়ে তারপরে নামে। কেন তো বকছি, এটা তো তাই বলার বিষয়। তার মানে মিওসিস সেল ডিভিশনে যাওয়ার আগে যে সেলটা ডিভাইড করবে সে আগে বাড়িয়ে নেয়, তার টোটাল কন্টেন্ট বাড়িয়ে নেয়। আর সেই বাড়িয়ে নেওয়ার গল্পটা এখন চলছে তা বলবো না, এখন যেটা চলছে সেটা হলো সংখ্যা বাড়ানোর গল্প, মানে মাল্টিপ্লাই করছে। কেন? দেখ, একটা মেলের ক্ষেত্রে তার ধরো স্পার্ম প্রোডাকশন শুরু হলো 15 বছর বয়সে, আর চলছে ধরো আমি সাপোজ বলছি আমি 55 বছর বয়স পর্যন্ত, তাহলে 40 বছর ধরে স্পার্ম প্রোডাকশন করবে। ইভেন 60-65 হয়ে যেতে পারে, আমি মিনিমাম ধরে চলছি। তাহলে 40 বছর ধরে স্পার্ম প্রোডাকশন চলছে। সেমিনিফেরাস টিউবুল সেও নাই, বুঝলাম যে অনেকটাই আছে, মানে নালীপথ হলেও অনেকটা ঘুরে ঘুরে অনেক আছে। কিন্তু তাতেও আমরা একবার ইজাকুলেশনে যদি ধরে নিই 10 কোটি করে স্পার্ম রিলিজ করে, আর যদি অ্যাভারেজ ধরে নিই যে পার ডে একবার না হলেও পার উইকে 3বার ধরলাম, আমি ধরছি তর্কের খাতিরে ধরলাম, তারপরে একটা সপ্তাহে 30 কোটি করে স্পার্ম প্রোডাকশন হয়। আর 30 কোটি স্পার্ম প্রোডাকশন মানে আমরা বুঝতে পারছি কতগুলো মিওসিস ডিভিশন হতে হয়। খুব ভালোই বুঝতে পারছি। একটা মিওসিস সেল ডিভিশনে যদি 4টে করে সেল হয়, তাহলে এখানে 10 কোটি স্পার্ম প্রোডাকশন করতে গেলে 2.5 কোটি মিওসিস সেল ডিভিশন হতে হবে। 2.5 crore মিওসিস সেল ডিভিশন হতে হবে, তারপরে 10 কোটি স্পার্ম দেয়। এবার তুমি একবার ক্যালকুলেশন করে নাও সারা জীবনে, মানে 15 বছর বয়স থেকে শুরু করে 55 বছর বয়স পর্যন্ত এত সংখ্যক স্পার্ম দেবে, কত মিওসিস ডিভিশন করতে হবে, তো সব ফুরিয়ে যেত, তো সব ফুরিয়ে যেত, সব শেষ হয়ে যেত। কিন্তু তা হয় না, কেন হয় না? লাইক স্টেম সেল অ্যাক্টিভিটি। স্টেম সেল যেমন হয় বোন ম্যারো, আমরা জানি বোন ম্যারো, সেখানে যে স্টেম সেল রয়েছে সেই স্টেম সেলের গল্প কি, যে সেখান থেকে আরবিসিও প্রোডাকশন হয়, সেখান থেকে ডাব্লিউবিসিও প্রোডাকশন হয়, আর সেখান থেকে প্লেটলেটও প্রোডাকশন হয়। লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার কথা বলা হচ্ছে। এবং যতদিন বাঁচবো ততদিন প্রোডাকশন করবে, কোনদিন শেষ হবে না, কারণ স্টেম সেলের অ্যাক্টিভিটি এটা। তাহলে সারা জীবন ধরে আমার এগুলো লাগে, সেই জন্য আমাদের হাড়ের ভেতর যে অস্থি মজ্জা রয়েছে সেই মজ্জার যে স্টেম সেল রয়েছে তারা সারা জীবন ডিভাইড করে যায়, তো ফুরিয়ে যেত তো, ফুরবে না। কারণ এই তো এরকম করেই চলছে, একই ধরনের ব্যাপারটা চলে কিরকম, সেটা হলো একজনকে নিয়ে এগিয়ে যায়, একজনকে হাতে রেখে দেয়। মানে এখানে এর পরবর্তী যে স্টেপটা হবে সেটাকে আমরা বলছি ধরো প্রাইমারি স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট কি হয়েছে এখানে,
দেখো এখানে যদি আমরা 2n দিয়ে শুরু করি, বুঝতেই পারছি বডি সেল তো 2nই হবে। এখানে ইকুয়াল ডিভিশন হয়েছে মানে দুটোই 2n হবে। একটাকে হাতে রেখে দিল আর একটাকে নিয়ে স্পাম প্রোডাকশন এগিয়ে গেল, প্রতিবার তাই করবে। এরপর বিটা যখন শুরু হবে আবার একটা বানাবে, সি ডি করবে, একটাকে নিয়ে এগিয়ে যাবে, একটাকে হাতে রেখে দেবে। আর সেই জন্যই 55-60 বছর বয়স পর্যন্ত টানতে পারছে। বুঝতে পেরেছি কি বলছি? তাহলে এই ধরনের একটা জায়গা ধরে এগিয়ে যাবে, বাকি আর একটা জায়গা থেকে যাবে, আবার ওটা মাল্টিপ্লাই করবে, একটাকে নিয়ে এগিয়ে যাবে, একটা থেকে যাবে, প্রতিবার একটাকে নিয়ে কপি করে একটা বানায়, একটা থেকে যাবে। আর সেই জন্য স্টেম সেলে যেমন অ্যাক্টিভিটি সেরকমই, সেই জন্য এতদিন ধরে চালাতে পারে। ফিমেলদের ক্ষেত্রে এটা পারে না, সেটা আমরা উজেনেসিস প্রক্রিয়া দিয়ে দেখতে পাবো যে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট নাম্বারে এটা আছে। আর সেই জন্য ফিমেলদের ক্ষেত্রে শুধু আগে আগে শেষ হয়ে যাচ্ছে নয়, সেটাও কিন্তু লিমিটেড নাম্বারে বাঁধা ধরা আছে, তার বেশি নেই সংখ্যাটা। আসবো আমরা ফিমেলদের উজেনেসিস পড়ানোর সময় আমরা বলবো। তাহলে এটা আমরা বুঝে গেছি। এবার এখানে 2n স্পার্মাটোসাইটও, প্রাইমারি স্পার্মাটোসাইটও কিন্তু 2n। তার মানে বুঝতেই পারছি এখানে আর কিছু হয়নি, আর কিছুই হয়নি। কি হয়েছে? জাস্ট সেলটাকে, টোটাল ভলিউমটাকে ইনক্রিজ করিয়েছে। সেলের যে টোটাল ভলিউম, যার উপর মিওসিস সেল ডিভিশন হতে যাবে, শুরু হবে, তার ভলিউমটাকে টোটাল ইনক্রিজ করেছে। মানে হিসাব মতো আমরা স্পাম মাদার সেল বলতে পারি, এটাকে ঠিকঠাক করে বললে স্পাম মাদার সেল বলতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে এখানে মিওসিস মাইটোসিসের কোনো গল্প লেখার দরকার নেই। তার মানে এখানে যদি আমরা একবার দেখে নিই, তাহলে এই সেলগুলো থেকেই যেহেতু প্রাইমারি স্পার্মাটোসাইট হয়, তাহলে একটা আলাদা কালার দিয়ে করে দিলাম যে এই সেলগুলোর নাম হলো প্রাইমারি স্পার্মাটোসাইট। ব্যাস, এই সেলগুলোর নাম হলো প্রাইমারি স্পার্মাটোসাইট। ক্লিয়ার? দেখো, স্পার্মাটোগোনিয়াম এ যেখান থেকে তৈরি করছে প্রাইমারি স্পার্মাটোসাইট, মানে এর পরে সেল ডিভিশন হতে শুরু করবে, মিওসিস সেল ডিভিশন এর উপরে হবে। প্রাইমারি স্পার্মাটোসাইটের উপর মিওসিস 1 হবে। দেখো সবটাকে শুনে নাও, মনে হয় বুঝে যাবে। দেখো প্রাইমারি স্পার্মাটোসাইটের উপর হচ্ছে রিডাকশন ডিভিশন, মানে আমরা যাকে বলি মিওসিস 1। মিওসিস 1 হচ্ছে, এবং এখান থেকে তৈরি করছে দুটো দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তাহলে এখানেও তাই, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। আর যারা হ্যাপ্লয়েড, তার মানে এরকম বিষয়টা আর কি। ওই যে 2n, 2n এর উপর একবার ডিভিশন হলো, যে দুটো n হলো, তাই তো? 2n এর উপর একবার ডিভিশন হয়ে দুটো n হয়েছে, তাহলে এরা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবং যেহেতু মিওসিস 1 হয়েছে এখানে, তার দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হয়েছে। তার মানে আমাদের কাজ হলো যে এখানে আরেকটা লাইন, জাস্ট কালার গুলো দিচ্ছি অন্য কিছু কারণের জন্য না, যাতে বুঝতে পারি আমরা। এখানে আরেকটা লাইন দিলাম, যে আমরা বলতে চাইছি যে এটা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। দেখো এটা, এই লাইনের কোনো এমন নির্দিষ্ট সীমাবদ্ধতা কিছু নাই যে দুটো লাইন করবো না, তিনটে লাইন করবো না, কটা লাইন করবো, এসব কোনো কিছু পাবে না। সব জায়গাটা সমানও হবে না, কেউ এগিয়ে যাচ্ছে আরো ফাস্ট হয়ে গেছে, কেউ, বুঝতে পারছি আমরা যে সব জায়গায় লাইনে যে একদম সমান লাইন ধরে করে চলবে এমন বিষয় না। কেউ আগে আছে, কেউ পরে আছে, মিশে 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 আছে। তো লেয়ার অনুযায়ী যদি বলি, যেহেতু সেলগুলো এইভাবে প্রডিউস হচ্ছে, তাহলে আমরা বলতেই পারি পরপর পরপর লেয়ার এরা রয়েছে। তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট অ্যাকচুয়ালি মিওসিস 1 হওয়ার পরে হয়েছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, আর তারা হ্যাপ্লয়েড হবে বলার অপেক্ষা রাখে না। এরপর সেকেন্ডারি যে স্পার্মাটোসাইট রয়েছে, এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটের উপর কি হবে? মিওসিস 2 হবে, মিওসিস 2 হবে। তার মানে এখানেও তৈরি করবে স্পার্মাটিড, যাকে অপরিণত শুক্রাণু বলা হয়, হ্যাপ্লয়েড। এখানেও তাই হবে, স্পার্মাটিড। আমি জাস্ট লিখলাম না, জাস্ট এটা গোল মতো ছবি এঁকে দিলাম। এখানেও তাই হবে, স্পার্মাটিড আর স্পার্মাটিড, মানে হ্যাপ্লয়েড সব স্পার্মাটিড তৈরি হচ্ছে। এগুলো কি? এগুলোকে বলা হয় অপরিণত শুক্রাণু। এই স্পার্মাটিড এরপর ম্যাচিওর করবে, যে তৈরি করবে স্পার্মাটোজোয়া। স্পার্মাটোজোয়া, যাকে স্পার্মই বলা হয়, ম্যাচিওর স্পার্মকে বলা হয় স্পার্মাটোজোয়া। তার মানে এখান থেকে জাস্ট ম্যাচিওর, এখান থেকেও তাই জাস্ট ম্যাচিওর, এখান থেকেও তাই জাস্ট ম্যাচিওর। কারণ এই স্পার্মাটিডের লাইনটাকে আমরা বলেছিলাম অপরিণত শুক্রাণু, তার পরের লাইনে কিছু মডিফিকেশন হয়ে আরো খাবার দাবার খেয়ে দিয়ে পুষ্টি উপাদান পেয়ে এরা ম্যাচিওর করে গেছে,
যাকে আমরা বলছি স্পারমাটোজোয়া ইকুয়াল টু স্পার্ম। তার মানে দাঁড়ালো যে এখানে দুটো জায়গাকে আমরা একটু দেখে নেবো। মিওসিস ওয়ান কার উপর হয়েছে? প্রাইমারি স্পার্মাটোসাইটের উপর মিওসিস ওয়ান হয়েছে, আর মিওসিস টু হয়েছে সেকেন্ডারি স্পার্মাটোসাইটের উপর। তাহলে গুলিয়ে ফেলার কিছু কারণ নেই, কিন্তু 30-40% ছেলেরা, স্টুডেন্টরা গোলায়, মানে প্রথমেই হয়তো এইখানে লাগিয়ে দিল মিওসিস ওয়ান, নিয়ে আর তো মেলাতে পারবে না। দেখে মনে হচ্ছে ঠিক আছে, আর কি ব্যাপার হলো, শিখে আছে, কিন্তু করে 30%-40% ছেলেরা এসব ভুল করে আবার। সেই জন্য গোলানোর কিচ্ছু নাই, ওয়ানটা হয়েছে প্রাইমারির উপর, টুটা হয়েছে সেকেন্ডারির উপর, বোঝার কিছু নাই। এবার দেখো তাহলে 5 রকমের সেল পাচ্ছি আমরা। একটা হলো স্পার্মাটোগোনিয়াম, 2 নম্বর হলো প্রাইমারি স্পার্মাটোসাইট, 3 নম্বর হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, 4 নম্বর হলো স্পার্মাটিড, 5 নম্বর হলো স্পার্মাটোজোয়া। যেমন আমরা ঠিক বলেছিলাম, এখানে যদি আমরা এগুলোকে স্পার্ম বলি তাহলে সেগুলো হয়ে গেল স্পার্মাটোজোয়া। তার মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল 4 রকমের সেল রয়েছে, যা আমরা এখানে দেখিয়েছি। 1 রকমের, 2 রকমের, 3 রকমের, 4 রকমের। আর এটা তো একই, সেই জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এটা তো এটা একই, স্পার্মাটোগোনিয়াম আর স্পার্মাটোগোনিয়াম এই বি, ওগুলো তো জাস্ট একই জিনিস, স্পার্মাটোগোনিয়ামই ওরা। মানে এই 5 রকমের সেল টোটাল রয়েছে, বা বলতে গেলে এখানে 4 রকমের সেল রয়েছে, তার সঙ্গে মাঝে স্পাম গুলো যেহেতু প্রডিউস হয়ে গেছে, তারা মাঝের চ্যানেলে চলে এসেছে। এবার ওরা জড়ো হয়েছে টেস্টিস পর্যন্ত পৌঁছে যাবে। এইবার দেখো, তাহলে এখানে যদি সেকেন্ডারি স্পার্মাটোসাইট বা স্পার্মাটোগোনিয়াম বি যদি আবার ডিভাইড করতে যায়, ওরও একই মেকানিজম। ও আগে একটা মাইটোসিস করে নেবে, একটা কপি রেখে দেবে, পরের কপিকে নিয়ে নিয়ে যাবে, আবারও পরবর্তী দলে তাই হবে। তাহলে প্রতিবারই কিন্তু স্পার্মাটোগোনিয়াম একটা করে হাতে থেকেই যাচ্ছে, তারপরে সেটা এগোচ্ছে। এবার সবার তো একটা শেষ আছে। আমরা সেল ডিভিশনে পড়ার সময় হেইটলিক লিমিট বলে একটা জিনিস পড়েছি, যে একটা সেল একটা ঠিকঠাক ভদ্রভাবে ডিভিশন করতে গেলে তার একটা লিমিট থাকে। এটা মাইটোসিস সেল ডিভিশন আমরা বলি, তাকে হেইটলিক লিমিট বলা হয়। আমরা ক্যান্সার পড়ার সময় পড়বো, আমাদের 12 সিলেবাসে আছে। এটা মিওসিস সেল ডিভিশন। তবুও দেখো সেলটা ডিভাইড করার তো একটা তো পরিসীমা আছে। সেই জন্য আমরা 55-60 পর্যন্ত বললাম। সেই ভদ্রলোক যদি 80 বছর 90 বছর বাঁচে, তার মানে তাই নয় যে 90 বছর পর্যন্ত তার স্পার্ম প্রোডাকশন হবে, তার লিমিট আছে। ওকে, তাহলে এই প্রসিডিওরে আর কি কি ঘটনা ঘটে আমরা একটু বলে দিই। তার আগে একটা জিনিস আমরা জানতে চাইবো তোমাদের কাছ থেকে, সেটা হলো এই যে, যদি বলি আমরা 10 কোটি স্পার্ম, 10 কোটি সংখ্যাটা কেন বারবার আনছি? কারণ একবার ইজাকুলেশনে হয়, আমরা বলেছিলাম না, একবার ইজাকুলেশনে 10 কোটি স্পার্ম রিলিজ করে, সেই হিসাবে আমরা বারবার একটা সংখ্যাকে আনছি। তো এই 10 কোটি স্পার্ম যদি প্রোডাকশন হয়, তাতে কত রকমের স্পার্ম আছে? আমার প্রশ্ন এটা, যে 10 কোটি স্পার্ম যদি কোনো একটা জায়গায় প্রোডাকশনের গল্প শোনানো হচ্ছে, তাহলে সেখানে কত রকমের স্পার্ম আছে? যদি 10 কোটি স্পার্ম হয়, তাহলে কত রকমের স্পার্ম আছে? 10 কোটি স্পার্ম, কত রকমের স্পার্ম আছে? কোন একটা ইজাকুলেশনে 10 কোটি স্পার্ম রিলিজ করছে, তাহলে টাইপ টাইপস অফ স্পার্ম জানতে চাইছি। খুব সহজ, উত্তর তো এখানেই লেখা আছে। বলছি এটা কবার হয়েছে? একবার হয়েছে। এটা তো একবার মিওসিস সেল ডিভিশন হয়েছে। এখানে কত রকমের হয়েছে? এখানেই তো 2 রকমের হয়ে গেছে। কারণ 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 এটা একটা আর এটা একটা, এটা একই। কারণ যা হবার তো এখানে হয়েছে, এটা তো সেম এজ। সেকেন্ডারি স্পারমাটোসাইটের উপর যখন মাইটোসিস সেল ডিভিশন হলো, এখানে তো মাইটোসিস ডিভিশন হয়েছে। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইটের উপর এখানে এসো, এখানে যদি ওখানে গুলিয়ে যায়, এখানে এসো, 2n, তাহলে এ দুবার n হয়েছে। দেখো এরা সেম, এ যা আছে তাই আছে। এখানেই তো হয়েছিল মিওসিস ওয়ান, ক্রসিং ওভার তো এখানে হয়েছে। আর মিওসিস টু কে আমরা বলি সেম অ্যাজ মাইটোসিস, মানে এ এ যা এ তাই, সেম। আবার এর থেকে যে দুটো প্রোডাকশন হয়েছে, এও যা এও তাই, সেম। তাহলে প্রতিবার মিওসিসে আমরা 2 রকমের পাবো, 2 রকমের পাবো। তাহলে 4টে টোটাল প্রডিউস হয়েছে, তার মধ্যে 2 রকম করে আছে। মানে এখানে দুটো একরকমের, এখানে দুটো একরকমের, মানে হাফ, ব্যাপারটা বলতে গেলে হাফ হচ্ছে। এবার দেখো প্রতিবার মিওসিসে ক্রসিং ওভার তো আলাদা আলাদা রকম, কারণ ক্রসিং ওভার তো এমনি কোনো ঠিক ঠিকানা নাই কোথায় হবে না হবে। তাহলে প্রতিবার ক্রসিং ওভার যদি আলাদা আলাদা রকম হয়, তাহলে 10 কোটি যদি টোটাল স্পার্ম হয়, জাস্ট তাকে 2 দিয়ে ভাগ করলে 5 কোটি। এটা হবে এটা হবে মিওসিসের সংখ্যা। নিউমেরিক্যাল প্রবলেম আসবে, আমরা আলোচনা করবো পরে। তাহলে এখানে 10 কোটি, 2.5 কোটি সব বলেছে। হ্যাঁ, 5 কোটিটাই কেউ বললো না, দুঃখের ব্যাপার। যাই হোক, 5 কোটি রকম, জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ দুটো করে সেল এক,
দুটো করে সেল এক, প্রতিবার মিওসিসের গল্প কিন্তু প্রতিবার আলাদা। মানে প্রতিবারে চারটের মধ্যে দুটো যদি এক হয়, তার মানে হাফ করে হচ্ছে, চারটের মধ্যে দুটো, তার মানে এখানে 10 কোটির মধ্যে 10 কোটি স্পাম প্রোডাকশন করলে সব স্পাম দুটো করে সেম টু সেম আছে। এবার দেখো 5 কোটি রকমের স্পাম ছুটছে এগের দিকে, বাট এগটারও একটা মিওসিসের ফলে তৈরি হয়েছে, ওখানেও একটা আছে। তাহলে কার সঙ্গে যে কে ফিউজ করবে, মানে এগের সঙ্গেই কেউ না কেউ ফিউজ করবে, কিন্তু এই 5 কোটি রকমের মধ্যে কোন রকমের স্পাম যে ফিউজ করবে সে তো উপরওয়ালা জানে না। তার মানে বাচ্চা যে কি আসতে চলেছে কি ক্যারেক্টার নিয়ে, সেটা উপরওয়ালারও বোঝার ক্ষমতার বাইরে আছে হিসাব মতো। যেহেতু এত ভ্যারাইটি দেখানোর কথা বলা আছে, আশা করি বুঝতে পেরে গেছি, আর গল্প করার দরকার নাই। এখানটায় আসি আমরা একটু। দেখো স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া এটা হতে হচ্ছে। তো স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়ার প্রক্রিয়া কি হয় আর, দেখো যখন আমরা এখানে আরেকটা লেয়ার আমরা দিতে পারতাম, আমরা দিয়েই দিই, যেহেতু আমরা স্পার্মাটিড পর্যন্ত আর দিইনি এখনো। দেখো 4 নম্বর লেয়ারটা আমরা দিচ্ছি, এটাকে স্পার্মাটিড বলছি, একটু গোল গোল করলাম। এবার কি হয়, এই অপরিণত শুক্রাণুগুলো না এই সার্টোলির সেলের মধ্যে মাথাটাকে গুঁজে দেয়। সবুজ রঙের যে সেলগুলো রয়েছে সেটাকে বলা হয় সার্টোলির সেল বা সার্টোলির কোষ। এই সার্টোলির কোষ কি করে আমরা দেখছি। তাহলে এখানে বাকি সবুজ রঙের জায়গাগুলো শুধুমাত্র সার্টোলির সেল, যেটা একটু অ্যাকচুয়ালি নিউট্রিটিভ সেল, মানে পুষ্টি উপাদান সাপ্লাই করে স্পার্মকে। বাকি জায়গাটা তো ভরে ভরে আছে এই 5 রকমের সেল বা 4 রকমের সেল, যা এখানে আমরা দেখিয়েছি। তার মানে অপরিণত শুক্রাণু থেকে যখন পরিণত হতে চাইছে, তখন প্রথমেই এরা কি করে, এর উপর মাথাটাকে গুঁজে দেয়। এর মধ্যে মাথাটাকে গুঁজে দেয়, কি করে, খাবার দাবার খাচ্ছে, খাবার দাবার নিচ্ছে, এবং এখানে যে সেল রয়েছে স্পার্মাটিড, সেই সেলের কিছু মডিফিকেশন হচ্ছে। কারণ সেলের মধ্যে যেমন নর্মাল থাকে একটা গোল সেল এঁকে দিয়েছি, আর সেখান থেকে এই ধরনের একটা পিকুলিয়ার টাইপের দেখতে একটা সেল আঁকবো, তাহলে কিছু তো মডিফিকেশন হচ্ছে। তাহলে ওখানে নিউক্লিয়াসের কি পরিবর্তন হবে, বা গলগি বডির কি পরিবর্তন হবে, লাইসোজোম তৈরি হবে, লেজ তৈরি হতে লাগবে, হ্যাঁ, একটা একটা পিস লাগবে যেখানে মাইটোকন্ড্রিয়া আছে, আমরা স্পামের ভিউ দেখলেই বুঝতে পারবো। তো সেই সমস্ত জিনিস নতুন নতুন করে তৈরি হবে, আর নতুন নতুন করে তৈরি হতে গেলে এখানে কিছু মডিফিকেশন দরকার বা পরিণত হওয়ার গল্প রয়েছে। ওকে, গোটা প্রসেসটার নাম স্পারমাটোজেনেসিস, যা আমরা পড়ছি এখানে দেখিয়ে রেখেছি। গোটা প্রসেসটার নাম স্পারমাটোজেনেসিস। এই যেখানে রয়েছে এটাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস, মানে অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু হয়, স্পারমিওজেনেসিস। আর এই যে পুষ্টি উপাদান খাওয়া দাওয়া হয়ে গেলে মাথাগুলো বার করে এনে টেনে, যাকে বলা হয় স্পারমিয়েশন। 3টে টার্মের কথা বলছি, আমরা পরীক্ষায় আসে। আরেকবার বলছি, গোটা প্রসেসটার নাম হলো স্পারমাটোজেনেসিস, আমাদের 3 বা 5-এ আসতে পারে, 5-এ ডাইরেক্টলি আসবে না, 3+2 দিয়ে আরো কেউ আসবে। তো গোটা প্রসেসটার নাম হলো স্পারমাটোজেনেসিস। অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু হওয়ার, সেই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া হওয়ার যে প্রসেস, তাকে বলা হয় স্পারমিওজেনেসিস। সাইটোলি সেলের মধ্যে মাথাগুলো ঢোকানো আছে, খাবার দাওয়া খাওয়া হয়ে গেলে, টোটালি ম্যাচিওর করে গেলে মাথাটাকে টেনে বার করে আনে, যাকে বলা হয় স্পারমিয়েশন। এই 3টে টার্ম আমাদের আলাদা করে 1-2 নম্বরে লাগতে পারে। ঠিক আছে, তাহলে এখানে একই সঙ্গে আমাদের এটা হয়নি কমপ্লিট, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এখানে হরমোনাল রেগুলেশন কি আছে তা আমরা জানাবো, যে দেখবো হরমোনাল রেগুলেশন। তার আগে এটাকে আমাদের ভালো করে আরো বুঝতে হবে যে আর কি কি আছে এর মধ্যে। আমরা বলেছিলাম যে আমরা বলেছিলাম যে 3টে লেয়ারের মধ্যে টিউনিকা ভ্যাজাইনালিস দেখেছি, টিউনিকা অ্যালবুজিনিয়া দেখেছি, আমরা ভাস্কুলাসও দেখিনি। এই যে গোল গোল স্ট্রাকচার গুলো রয়েছে মাঝে যে স্পেস পড়ে রয়েছে, সেগুলো ভাস্কুলোসার লেয়ার আছে। সেখানে আমরা কি করব, সেখানে আমরা ধরো এই মাঝখানে কিছু সেলকে আমরা আঁকলাম, যে সেলগুলোর নাম হলো ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ বা লেডিগের আন্তঃকোষ, যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন রিলিজ করে, যেখান থেকে অ্যান্ড্রোজেন রিলিজ করে। অ্যাকচুয়ালি মেলদের কাছ থেকে টেস্টোস্টেরন আর ডাইহাইড্রো টেস্টোস্টেরন দুটি হরমোন রিলিজ করে, যাদেরকে এক কথায় বলা হয় অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রো মানে জানি আমরা মেল, আর ডাইনো মানে ফিমেল। তাহলে অ্যান্ড্রোজেন মানে মেল হরমোন গুলো এখান থেকে রিলিজ করে, সেই জায়গাটা ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ, বাংলায় লেডিগের আন্তঃকোষ। কোথায় রয়েছে, সেমিনিফেরাস টিউবুলস এর মাঝে মাঝে, সেই জন্য ইন্টারস্টিশিয়াল সেল বলা হচ্ছে। ইন্টারস্টিশিয়াল সেল বলা হচ্ছে, আন্তঃকোষ বলা হয়েছে, কারণ এই গোলটা এই গোলটা এই গোলটা এদের মাঝে মাঝে রয়েছে। আর কি কি রয়েছে,
আর রয়েছে এই সমস্ত জায়গায় রয়েছে ভেন রয়েছে, রয়েছে আর্টারি, রয়েছে লিম্ফ ভেসেল মানে লসিকাবাহ মানে শিরা রয়েছে, ধমনী রয়েছে, লসিকাবাহ রয়েছে, নার্ভ বা সিস্টেমও রয়েছে, নার্ভ রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে ভাস্কুলার স্ট্রাকচার। মানে একটা জিনিস আমরা মনে হয় বুঝতে পারছি যে এখানে ব্লাড যাওয়া আসার যে গল্প শোনানো হচ্ছে তা কিন্তু তা কিন্তু সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে নয়। মানে কি বলছি ভালো করে বুঝবে, বলছি আমরা ভিতরে রক্ত যাওয়ার গল্প শুনিনি, আর এখানে আরেকটা জিনিস শুনলাম যে এখানে যে সেলগুলো রয়েছে যাকে আমরা সার্টুলি সেল বলছি, এই সার্টুলি সেল নাকি সেই জায়গা যেখান থেকে ভিতরে যত সেল আছে তারা খাবার দাবার পায়। মানে দাঁড়ালো যে ব্লাড এই পর্যন্ত আসে, এখান থেকে খাবার দাবার দেওয়ার দায়িত্ব পুরোটাই সার্টুলি সেলের। মানে ব্লাড ডাইরেক্টলি সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে প্রবেশ করতে পারে না, যাকে বলা হয় ব্লাড টেস্টিস বেরিয়ার। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য কখনো সখনো আসতে পারে। আমরা এমনটি একটি পড়েছিলাম যখন নার্ভাস সিস্টেম পড়েছিলাম, ব্লাড ব্রেন বেরিয়ার, হয়তো মনে নেই আমি জানি, 11 তো খুব মন দিয়ে পড়া আছে। ব্লাড ব্রেন বেরিয়ার আমরা ঠিক এমনই বলেছিলাম যে যেহেতু ব্রেনের মধ্যে রয়েছে নার্ভাস সিস্টেম, নার্ভ রয়েছে, সেখানে ডাইরেক্টলি ডব্লিউবিসি ঢোকার পারমিশন পায় না, সেই জন্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ছিল। কি সমস্যা হতে পারে, ওই সেলগুলোকে ড্যামেজ করতে পারে। ঠিক একই ভাবে এখানে স্পার্ম গুলোকে গিলে গিলে খেয়ে নিতে পারে, ফ্যাগোসাইটোটিক মুভমেন্ট দেখাতে পারে ডব্লিউবিসি, আর সেই কারণের জন্য রক্তকে ডাইরেক্টলি এখানে ঢোকার পারমিশন দেয়নি। মানে কখনোই রেডিটেসিস থেকে আরম্ভ করে ওই যে চ্যানেল আমরা পড়েছি একদম শেষ পর্যন্ত, ওই চ্যানেল দিয়ে কখনো ব্লাড আসতে পারে না, কখনো আসতে পারে না। আমরা টয়লেট করার সময় যদি লাল রঙের টয়লেট বেরোয় যাকে আমরা হিমাচুরিয়া বলি, তার তো গল্প আলাদা, তার তো চ্যানেল আলাদা আছে, তো মূত্রের সঙ্গে বেরোচ্ছে। কিন্তু এই চ্যানেলের সঙ্গে রক্ত বেরোবার কোনো সম্পর্কই নাই, কারণ রক্ত ওখানে কোনোদিন প্রবেশই করে না। এই বেরিয়ারটা থাকা, বেরিয়ার মানে তো বাঁধা, তাহলে ব্লাডের সঙ্গে টেস্টিসের একটা বেরিয়ার রয়েছে, বাঁধা রয়েছে। কেন রয়েছে? যাতে স্পাম গুলো ড্যামেজ না হয়ে যায়, স্পাম গুলো যাতে ফ্যাগোসাইটোসিস মুভমেন্টের দ্বারা নষ্ট না হয়ে যায়, সেই জন্য কখনোই পারমিশন দেয়নি ব্লাড ঢোকার, যেমন এখানে ব্লাড ঢোকে না। আর সেই সেই সমস্যাটাকেই মিটিয়েছে এখানে সার্টুলি সেল। তাহলে সার্টুলি সেলের একটা কাজ দেখলাম কি, এখানে ভিতরে 5 রকমের সেল রয়েছে, 5 রকমের সেল রয়েছে, 1 2 3 4 5, 5 রকমের সেল রয়েছে, 5 রকমের সেলকে খাবার দাবার সাপ্লাই দেয়। কম নয়, প্রচুর সেল আছে, হ্যাঁ না? সেলের সংখ্যাটা বুঝতে পারবে, প্রচুর সেল, সেই সেলগুলোকে সব খাবার দাবার সাপ্লাই করে। সেকেন্ড, আর কি কি করে এই সার্টুলি সেল, সেটা বুঝতে গেলে আমাদের ডান সাইডে বসিয়ে হবে।